নমস্কার। আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমি বৈশাখী চক্রবর্তী। আমি আরিয়ান যোগা কেন্দ্রের সাথে বহু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সাথে আরেকজন আরিয়ান যোগা কেন্দ্রের প্রতিষ্ঠাতা তিনি আছেন শ্রী আবির চক্রবর্তী। তো আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে এসেছি। তো ওনার কাছ থেকে বেশ কিছু জিনিস একটুখানি বিস্তারিতভাবে জানতে চাইব। যোগাসন কি, যোগাসন এখনকার দিনে কতটা দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তার সাথে সাথে কোন বয়স থেকে যোগাসন করলে ভালো, আর যোগাসনের সাথে প্রাণায়াম মেডিটেশন কিভাবে জড়িত বা কাদের জন্য করা ভালো, তো সমস্ত কিছুই বিস্তারিত অল্প অল্প করে আমরা জেনে নেব আজকে। আপনাদের অনেক দিনের অনেকেরই কোশ্চেন ছিল এই বিষয়টা নিয়ে, অনেকেই অনেক কিছু জানতে চান। তো আজকে এক একটা করে কোশ্চেন আমরা ওনার মুখ থেকে সমস্ত কিছু জেনে নেব। তো আজকে নমস্কার। আমারও এখানে এসে খুব ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যতটা আরিয়ান যোগা কেন্দ্র কে তৈরি করেছি তাতে আপনিও ততটাই এফোর্ট দিয়েছেন এই ব্যাপারে। তো আপনি প্রথমত হচ্ছে যতটা সুন্দর করে সেজেছেন। তো যোগাসনে আমরা আভ্যন্তরীণ বিষয়বস্তু, আভ্যন্তরীণ শরীরটাকে সাজাই, এটাই হচ্ছে ব্যাপার। আপনি বহিরাগতভাবে সেজেছেন এবং যোগাসন করলে আমরা আমাদের শরীরের প্রত্যেকটা কোশিকাকে সুন্দর করে সাজাই, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু ভেতরটা ততটাই সুন্দর হয়। যোগাসন এতটাই দরকার যে যোগাসন তো দেখুন 6000 বছর আগে থেকে যোগাসন শ্রী মহর্ষি পতঞ্জলির মাধ্যমে এটা অ্যাজ এ মানে মাস ব্যাপারটাতে এসছে, কিন্তু তার আগেও কোটি কোটি বছর আগে থেকে আদিগুরুর সময় থেকে যোগাসন ছিল। কিন্তু বিশেষ করে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এমন মডার্ন সিভিলাইজেশন, এত এখন মানে দৈনন্দিন মানুষের দিনচর্যা এমন এসে দাঁড়িয়েছে যেখানে যোগাসন মানে দৈনন্দিন খাবারের মতো হয়ে গেছে। আমরা যেমন দৈনন্দিন কাজকর্ম করি, স্নান, খাওয়া দাওয়া, ঠিক সেরকমই যোগাসনটাকেও আমাদের প্রত্যেকটা দিন কম হোক 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, যার যেরকম সময় যোগাসনটা অবশ্যই রাখা উচিত। যোগাসনটাকে একটা অভ্যাসের মধ্যে আমাদের প্রত্যেককে নিয়ে যেতে হবে, একদম অবশ্যই। এবং তার বিভিন্ন রকম কিছু নিয়ম আছে। আমরা যদি সেই নিয়মগুলোকে বাদও দিই, যারা একদম নভিস বা যারা মানে একেবারেই সময় পায় না, তারাও অন্তত 5 মিনিট একটু প্রাণায়াম, একটু স্ট্রেচিং তো করতেই পারে। সেটা হাত একটু নাড়ানো হোক, একটু নিঃশ্বাস নেওয়া ছাড়া, ব্যাস, আর কিছু না, এইটুকু অন্তত করুক। আমি যে এইটুকু করুক, এরকম করতে করতে যখন তার ভালো লেগে যাবে তখন সে নিজেই এর জন্য সময় বার করে নেবে। আর আমাদের এই যোগাসনটা অনেকেরই কোশ্চেন থাকে যে কত বছর বয়স থেকে শুরু করা যেতে পারে। অনেকের ফোন কলস আসে আমাদের কাছে যে আমার বাচ্চা একদম ছোট, কত বছর থেকে শুরু করলে বাচ্চাদের ক্ষেত্রে ভালো হয়? দেখুন, এটা না ডিপেন্ড করে বাচ্চাদের ফলোইং ক্ষমতা কতটা, সেই অনুযায়ী ডিপেন্ড করে। একটা বাচ্চা, আমার মনে হয় যে আমার পার্সপেক্টিভে মনে হয়, আমি যা করিয়ে দেখেছি, 4 বছর বয়স থেকে একটা বাচ্চার মোটামুটি ভাবে ফলো করার ক্ষমতাটা এসে যায়। তো আমার মনে হয় 4 বছর থেকে যোগাসনটাকে প্রত্যেকটা বাচ্চাকেই দেওয়া উচিত। বা প্রত্যেকটা বাচ্চা আমি বলছি না, সেই বাচ্চাটা ড্যান্স শিখুক, গান শিখুক, বিভিন্ন রকম গেমিং এ যাক, প্রত্যেকটা জিনিসে যাক, কিন্তু প্রত্যেক প্যারেন্টসকেই আমার অনুরোধ যে যোগাসন আমাদের হিন্দু শরীর, আমাদের ভারতবর্ষের একটা মানে এই যোগাসন ছাড়া ভারতবর্ষকে কল্পনা করা যায় না। তো প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু অন্তত যোগাসনটা একটু হলেও কোনো প্রশিক্ষকের কাছে গিয়ে একটু সময় বার করে শিখুক। কারণ এখনকার দিনের দৈনন্দিন জীবনে বাচ্চাদের এই যে মাঠে গিয়ে খেলাধুলা সমস্তটাই তো বন্ধ হয়ে গেছে। আগেকার দিনে এই সমস্যাটা ছিল না বলে শরীর চর্চার দিকেও অনেকটা তারা উন্নত ছিল, যেটা এখন বিভিন্ন রকমের সমস্যা, বিশেষ করে বাচ্চাদের অনেক রকম সমস্যাই দেখা যাচ্ছে। যেমন ধরুন, বাড়িতে মেজাজ হারিয়ে ফেলছে বা পড়াশোনায় মন বসছে না,
এই ধরনের দিক থেকেও বাচ্চাদের কতটা যোগাসন অবশ্যই অবশ্যই উপকারিতা দিচ্ছে? একদম, যোগাসনের সাথে সাথে যোগাসনে আমাদের কি হয়, আমাদের মানে নার্ভাস সিস্টেমটাকে অনেকটা ঠান্ডা রাখে, আমাদের রক্ত চলাচল অনেকটা বাড়ায়, আমাদের পশু রেখা আছে যেগুলো নার্ভাস লাইনগুলো আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে গেছে, এরকম 14,000 পশু রেখা আছে। ছোটবেলা থেকে আমরা যদি এটা প্র্যাকটিস করি তা পরবর্তীকালে এই নিয়ে আমাদের কোনো মানে নার্ভাস সিস্টেম ঠিক থাকবে, আমাদের আবেগগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ দুঃখ পাওয়া, বা ছোট্ট খুশিতে খুব বেশি খুশি হয়ে যাওয়া, তাতে কি হয়, ওভার কনফিডেন্ট লেভেলটা চলে আসে নিজের উপর, আত্ম অহংকার হয়ে যায়। তো আমরা আবেগগুলোকে পারস্পরিকভাবে খুব সচেতনভাবে আমরা কন্ট্রোল করতে পারবো, এটাই। এবং শুধু যোগাসন না, বাচ্চাদেরকে একটু মেডিটেশন, একটু প্রাণায়াম করাতে হয়। মেডিটেশনের অনেক ধাপ আছে, সেগুলো আপনারা যখন ভালো প্রশিক্ষকের কাছে শেখাবেন আপনারা নিজেরাই দেখতে পারবেন। সেটা এক্ষেত্রে পড়াশোনার দিক থেকেও বাচ্চাদের একটা জিনিসে মনোযোগ বাড়বে এবং দৈহিক গঠন, হাইট ঠিকঠাক রাখবে, ইমিউনিটি বিল্ড আপ। এখন ইমিউনিটির এত প্রবলেম, এত পলিউশন এবং একটুখানি ওয়েদার চেঞ্জেই বাচ্চাদের মানে হাঁচি কাশি জ্বর, তো এগুলোতে ইমিউনিটি বিল্ডের ক্ষেত্রে যোগাসনের ওপর কিচ্ছু হয় না। তাছাড়াও আমি দেখেছি শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয়, এই আমরা যে কিছুদিন আগেই প্রত্যেকের অভিজ্ঞতা আছে করোনা, তো করোনার পর থেকে, করোনা যাওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষেরই ইমিউনিটির কিছু প্রবলেম হচ্ছে, অ্যালার্জির প্রবলেম হচ্ছে, সর্দি জ্বর কাশি, ব্রিদিং প্রবলেম হচ্ছে, তো প্রচন্ড ক্ষতি হয়েছে। আমাদের সেন্টারে এমন আসে যে এত বছর হয়ে গেছে, কোভিড চলে গেছে, তো এখনো তাদের এই লাংসের এই প্রবলেম, অ্যালার্জি প্রবলেমটা এখনো যায়নি। তো এই ক্ষেত্রে যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন কতটা কি ফলদায়ক? এক্ষেত্রে যোগাসন তো ফলদায়ক হবে। যে বেদিক যোগা গুলো হালকা, যেমন গোমুখাসন, বা আমি তো একটা নাম বলে দিচ্ছি, যেমন মৎস্যাসন, ভুজঙ্গাসন, এগুলো তো আছে, কিন্তু সবচেয়ে দরকার হচ্ছে প্রাণায়াম করা। আপনাকে 7-8 রকমের প্রাণায়াম পরপর প্রত্যেক দিন, অল্প হোক, কিন্তু আপনাকে প্রাণায়ামটা করতেই হবে। প্রাণায়ামের অক্সিজেন লেভেলটা দেখুন, আমরা কি হয় নর্মালি আমরা যখন হাঁটি চলি বসি, তাতে কি হয় যে আমরা নর্মাল নিঃশ্বাস নিচ্ছি কি নিচ্ছি না মাঝে মধ্যে মনেই থাকে না, কাজের জন্য মনটা অন্যদিকে থাকে। কিন্তু ডেডিকেটেডলি এবং খুব কনসাসফুল ভাবে আমাদের একটু ডিপ ব্রিথ এবং ডিপ ব্রিথ আউট করতেই হবে, যতটা সম্ভব। এটা দিনের যে কোনো টাইমেই করা যায়। আপনি চাকরিতে কাজে বসে করছেন, আপনি পড়াশোনা করতে করতে করছেন, আপনি রান্না করতে করতে করছেন, এনি টাইম। আমি সবাইকে বলি যে দেখুন, এই একটা জিনিস যেটা আপাতত ফ্রিতে পাওয়া যাচ্ছে, এখন তো জলও কিনে খেতে হচ্ছে, কিন্তু নিঃশ্বাস এখনো পর্যন্ত 99% নিঃশ্বাস আমরা ফ্রিতে পাচ্ছি। তো এই ফ্রিটাকে একটু নিয়ে নিই। আমরা বিভিন্ন রকম মলে ডিসকাউন্ট পেলে, ফ্রি পেলে যেমন হামলে পড়ি, কিন্তু নিঃশ্বাসের ক্ষেত্রে আমরা হামলে পড়ছি না। তো আমাদের উচিত যে নিঃশ্বাসের ক্ষেত্রেও আমরা এইভাবে একটু হামলে পড়ি এবং ডিপ ব্রিথ এবং ব্রিথ আউট সারাদিনে অন্তত 1 থেকে 2 মিনিট 5 মিনিট করা উচিত। আচ্ছা, এই তো ধরুন আমরা জানতে পারলাম বাচ্চাদের বিষয়টা, যে কোন বয়স থেকে করা দরকার বা কোন বয়স থেকে করা যেতে পারে। তো যদি এবার আমরা যাই বয়স্কদের দিকে, যে আমাদের কাছে অনেক সময় অনেকে কোশ্চেন করে, ধরুন বেশিরভাগ একটা এজের পরে দাঁড়িয়ে ডাক্তাররা নিজেরা বলেন যে আপনাদের যোগাসন করা দরকার, আপনারা এখন যোগাসনে ভর্তি হন। আমাদের কাছে যখন ফোন আসে মাঝে মাঝেই এরকম অনেকের কোশ্চেন থাকে যে আমার বাবা মা তো এর আগে যোগাসন করেনি, তো এখন কি করা যেতে পারে? বা কোনো নাতি নাতনিদের কাছে কোশ্চেন থাকে যে আমার দাদু দিদা কি এই মুহূর্তে করতে পারবে? তো আমি জানতে চাই যে হঠাৎ করে ধরুন একটা এজের পরে যোগাসনটা শুরু করা যায়? দেখুন, কথায় তো বলে যে শেখার কোনো বয়স হয় না। তো যোগাসন তো একটা শিক্ষা, একটা সাধনা, তো এরও কোনো বয়স হয় না। এবার ব্যাপার হচ্ছে যে বয়স, যারা বয়স্ক তাদের তো নিশ্চয়ই সূর্য নমস্কার বা কঠিন পাওয়ার যোগা টাইপের এগুলো তো করানো হবে না। তাদের নর্মাল বেসিক একটু হাত নাড়ানো, পা নাড়ানো, হালকা ফ্রি হ্যান্ড দিয়ে শুরু করা হয়। তো সেক্ষেত্রে তাদের মনে হয় না তেমন কোনো প্রবলেম হয়। যারা আসে বরঞ্চ তাদের আরো সবচেয়ে উপকার হয় যে তারা নিজের শরীরটাকে অনেকটা ফ্রি মনে করে। একটা আড়ষ্ট ভাব যে থাকে বয়স হলে, 2-3 দিন 4 দিন 5 দিন পর থেকে তারা না শরীরটাকে খুব ফ্রি মনে করে, হাঁটতে চলতে, রাস্তায় বেরোতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে
সারা জীবন তো সংসারের জন্য বয়স্ক মহিলারা যারা রয়েছে সারা জীবন সংসারের জন্য না বাইরে কারোর সাথে মিশতে পেরেছে, যারা ঘরের কাজ করেছে সারা জীবন, এবং সেই ক্ষেত্রে তার বয়স্ক স্বামীও সারা জীবন 9-9টা-6টা ডিউটি করেছে, ঘরে এসেছে, ছেলে মেয়েকে মানুষ করেছে, তো তারাও এই বয়সে যখন একটা গ্রুপের সাথে যোগাসন করছে, একটা জায়গায় ভর্তি হচ্ছে, তারা একটা সার্কেল পাচ্ছে, এবং এই সার্কেল পাওয়াতে কি হচ্ছে, তাদের এই যোগাসন করার ইচ্ছাটাও বাড়ছে, মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে উভয় দিক থেকে তারা লাভবান হচ্ছে। যেমন আমরা আমাদের সেন্টারেই দেখেছি এরকম অনেক মানুষ যারা বয়সের একটা পর্যায়ে গিয়ে যখন বাড়িতে আর 5 জন মানুষ কাজে ব্যস্ত, তখন আস্তে আস্তে এরকমও হয়েছে যে তারা ডিপ্রেশনে চলে গেছে। কিন্তু আমাদের আরিয়ান যোগা কেন্দ্র সেন্টারে এসে আমি অনেক মানুষকে দেখেছি যারা একটা নতুন করে একটা পৃথিবী পেয়েছে, একটা বাঁচার একটা অঙ্গীকার পেয়েছে, একটা নতুন পরিবেশ, নতুন বন্ধু, তারা নতুন করে হাসতে শিখেছে, তারা নতুন করে আনন্দ করে বাঁচতে শিখেছে। তো আপনি বলছেন যে যোগাসনের আলাদা করে কোনো বয়স হয় না, বাচ্চাদের দিক থেকেও নয়, বয়সের দিক থেকেও নয়। পতঞ্জলি যোগসূত্রের প্রথম সূত্রই হচ্ছে অথ যোগানুশাসনম, মানে এখন যোগাসন শুরু হোক, মানে যোগাসন শুরু করার কোনো সময় হয় না, কোনো বয়স হয় না, কোনো রীতি হয় না, কোনো নীতি হয় না, শুধু নিজেকে ধৈর্য ধরতে হবে এবং লেগে পড়তে হবে, নিজেকে সুস্থ রাখার লেগে পড়তে হবে। আমি যদি সুস্থ থাকি, আমার সঙ্গে যে বাড়ির যে 3-4 জন মানুষ আছে তারাও তো সুস্থ থাকবে। আমি যদি সারাক্ষণই অসুস্থ থাকি, তো তারাও আমাকে নিয়ে অসুস্থতা বোধ করবে, আমাকে নিয়ে হাসপাতাল একবার ডাক্তারখানা, তারাও অসুস্থ হয়ে যাবে। আগে আমি সুস্থ হই, নিজেরাও ডিপ্রেশনে থাকে, পরিবারের লোকেরাও ডিপ্রেশনে চলে যায়। আমি তো এরকম দেখেছি যে একজন মহিলা, তার স্বামী অসুস্থ, সে আরো অসুস্থ হয়ে পড়েছে তার জন্য এটা কি হয়, তাতে কি হয় যে তার স্বামীও ঠিক মতো তার চিকিৎসা পাচ্ছে না। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেনে আমাদের কাছে অনেক সময় অনেক ফোন কলস আসে, বা যেটা আমাদের আরিয়ান যোগা কেন্দ্রের ক্ষেত্রে যেরকম টাইমিং গুলো সেট করা, আমাদের দিনে 5 থেকে 6টা টাইমে হয়, প্রত্যেকে নিজেদের সুবিধা মতন তারা সময় বেছে নেয়, সেই হিসাবে তারা সেই সময় ধরে আসে। তো অনেকের কাছেই শুনি ফোন কলস যখন আসে যে আমি মর্নিং এ করতে পারছি না, কিন্তু যোগাসন জিনিসটা তো সকালবেলায় করা দরকার, কিন্তু আমি সকালবেলায় করতে পারছি না। বা অনেকে আছে যে আমি অফিস থেকে ফিরতে ফিরতে রাত হচ্ছে, তো আমি কি যোগাসনটা রাত্রে শুরু করতে পারি, ক্লাসটা কি রাত্রে করতে পারি? তো এই ক্ষেত্রে আপনার কি বক্তব্য, যোগাসনের সময়টা কিভাবে নির্ধারণ করা দরকার? দেখুন, এই যে কথাটা যে যোগাসন তো সকালেই করতে হয়, আমি তো সময় পাচ্ছি না, এটা কি জিমের ক্ষেত্রে বলা হয়? না, যে যখন পাচ্ছে জিমে যাচ্ছে। তো তার কারণ কি? কারণ হচ্ছে যোগাসন করতেই অ্যালার্জি, জিম করতে অ্যালার্জি নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন, সময় সব সময় সকাল ঠিক, সেটা জিমের ক্ষেত্রেও ঠিক, সেটা কোনো খেলাধুলার ক্ষেত্রেও ঠিক, সেটা যোগাসনের ক্ষেত্রেও ঠিক। কারণ সকাল হচ্ছে আমাদের তখন মাইন্ড ফ্রেশ থাকে, আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মিও কম থাকে সূর্যের, যেখানে একটা পরিবেশটাও ফ্রেশ থাকে। কিন্তু সেটা তো সম্ভব নয় সবসময়, এখন ব্যস্ততার জীবনে একদমই সম্ভব নয়, বাচ্চাদেরও সম্ভব নয়। স্কুলও এখন বেশিরভাগ স্কুল এখন ভোরবেলা হয়ে গেছে, আমাদের সময় 11টায় স্কুল ছিল। তো তাই জন্য সময় নিয়ে ভেবে যোগাসন থেকে পিছিয়ে আসাটা হচ্ছে একটা অজুহাত। আমরা যে কোনো সময় করতে পারি, শুধু মাথায় রাখতে হবে খাওয়া দাওয়ার মিল, যেটা নিজের বেস্ট মিল, যেমন ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, এগুলোর 3 ঘন্টা পর, 2.5 থেকে 3 ঘন্টা পর করা উচিত, এবং করার পরে অন্তত 15 থেকে 20 মিনিট পর আমাদের মিল নেওয়া উচিত। এছাড়া কোনো কিছুতে কোনো বাধ্যবাধকতা নেই, আপনাকে দয়া করে যোগাসনটা শুরু করতে হবে, তারপরে জীবন আপসেই খুব ভালো স্মুথ চলবে। মানে আপনি বলছেন যে সময়টা কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ারের সময়টাকে মেইনটেইন করে 2 থেকে 3 ঘন্টা তো গ্যাপ দিতেই হবে। আপনি যদি খুব হার্ড ওয়ার্কআউট করছেন, অ্যারোবিক্স, কার্ডিও, তাহলে 3 থেকে 3.5 ঘন্টা গ্যাপ দিতে হবে। আপনি যদি হালকা যোগাসন বা একটু প্রাণায়াম মেডিটেশন করছেন, 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপ দিতে হবে। আচ্ছা, এত কিছু কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন যেটা বিশেষ করে অনেকেরই এই কোশ্চেনটা আছে, জিম আর যোগা কতটা পার্থক্য, কতটাই বা এক?
আর অনেকেই এখন বিশেষ করে যেটা হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে, ডাক্তার দেখাতে গেলে যেমন সবার আগে বলছে যোগাতে ভর্তি হতে। কোনো ডাক্তার কিন্তু জিম করতে বলছে না। একটা ওয়েট লসের ক্ষেত্রে বলুন অথবা কোনো সুস্থতার ক্ষেত্রে, যেমন ধরুন পিসিওডির ক্ষেত্রে বলতে পারি, বা আমরা হাই প্রেশার হাই কোলেস্টেরলের ক্ষেত্রে কোনো ডাক্তার কিন্তু আপনাকে জিম করতে বলবে না, ডাক্তার কিন্তু সবসময় যোগা করতে বলবে। তো এক্ষেত্রে আপনি এই যোগা আর জিমের মধ্যে ভাগটা কিভাবে, বাউন্ডারিটা কিভাবে তৈরি করছেন? কি মনে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি যোগা জিম কোনোটাকে আলাদা ভাবে দেখছি না, আমি পুরোটাকে একটা এক্সারসাইজ রূপেই দেখছি। এবার পার্থক্যটা এটাই, যেমন আমি আজ জিমে যেতে পারলাম না, আমি কি বাড়িতে জিম করতে পারবো? বাড়িতে ইনস্ট্রুমেন্ট আছে আমার, সেটা সম্ভব নয়। আমি আর যোগায় যেতে পারলাম না কোনো কারণে, আমি বাড়িতে একটু প্রাণায়াম মেডিটেশন একটু স্ট্রেচিং করে নিলাম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রত্যেকের বডির ক্ষমতা এক এক রকম হয়। আমরা যখন একটা জিমে যাচ্ছি তখন একটা জিমের মধ্যে 50 জন ছেলেমেয়ে এক্সারসাইজ করছে। একজন ট্রেনারের পক্ষে আলাদা আলাদা প্রত্যেকটা মেশিনে ঘুরে ঘুরে কারো সম্ভব নয় যে এক্সারসাইজটা সে করছে তার কি এই ওয়েটটা নেওয়া উচিত, তার কি এখন বেঞ্চ প্রেস দেওয়া উচিত, না তার এখন বাইসেপ মারা উচিত, কি করা উচিত। সে তার মতো একটা ছক করে দিচ্ছে, সে করছে। যে ছকটা সে সারা মাস মেনটেন করছে, ট্রেনারের করে দেওয়া ছক। এইবার সেই দিন কি তার শরীরটা ঠিক আছে? একদম। আমরা যেমন যোগাসনে যখন বসি তখন তো আমাদের ঘুরে ঘুরে আমি অ্যাজ এ ট্রেনার যখন আমি বসি, আমার সামনে 50টা মানুষ বসে ক্লাস করছে, আমি তো প্রত্যেককে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালি। তারা বসছে, তারা উঠছে, আমিও তার সঙ্গে উঠছি, আমি যা করছি সেদিন সেটা করছে। কারোর অসুবিধা হলে আমি ফ্রন্টে তাকে দেখতে পাচ্ছি, তার মুখের কষ্টটা কি, বা সে আমাকে বলছে। কিন্তু জিমে সেটা কোনোদিন সম্ভব নয়। আর বিশেষ করে যোগাসনের ক্ষেত্রে, আমাদের আরিয়ান যোগা কেন্দ্রের ক্ষেত্রেই আমি বলছি, যেহেতু আমি নিজে খুব ভালোভাবে এইখানে জড়িত আছি। যোগাসনের ক্ষেত্রে প্রথমে ব্রিদিং এক্সারসাইজ করানো হয়, যাতে ব্রিদিংটাকে ক্যাপচার করা যায়। প্রথমে দিনের শুরু হোক বা মিডিলে হোক, আগে ব্রিদিং এর এক্সারসাইজ হয়, তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপর আসে হার্ড এক্সারসাইজ বা যোগাসনের দিকে, বা যেটাই হোক, জুম্বা, অ্যারোবিক্স, কার্ডিও, যেটাই হোক। কিন্তু জিমের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেডমিলে আগে ট্রেডমিলে দৌড়ানো হয়। অফিস থেকে এসে জিমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ট্রেডমিল শুরু করে দেয়। তো এটা সাইন্টিফিক ব্যাপার নয়, ওই জন্য এত বেশি হার্ট ব্লক হচ্ছে, এত বেশি প্রবলেম হচ্ছে। বিশেষ করে প্রত্যেকটা বছর তো এরকম মানুষকে শুধু দোষ দিচ্ছি না, আমি ট্রেনারদেরও বলছি, তাদের এটা নিয়ম হওয়া উচিত যে আপনি আসছেন আমার জিমে, যখন ঢুকছেন আপনার সবার আগে এই হালকা ব্রিদিং এক্সারসাইজ করে একটু স্ট্রেচিং করে নেওয়া উচিত। কেউ কেউ করে, আমি সবাইকে বলছি না, কিন্তু আমি নিজে তো কয়েকটা জায়গার সঙ্গে যুক্ত ছিলাম, তো আমি নিজেও দেখেছি যে দেখেই না এসে শুরু করে যার যার মতো টাইম শুরু করে দেয়, 1-1.5 ঘন্টা কাটায়, এবং এক্সারসাইজের মাঝখানে প্রচন্ড গল্প করে। একদম। এবং তাতে কি হয়, তার ব্রিদিং এর তার তো প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে। আমি একটা প্রেশারে দৌড়াচ্ছি, হঠাৎ নেমে গিয়ে কিছুক্ষণ গল্প করে নিলাম। গল্প কেন করবো? সেই সময় ব্রিদিং এক্সারসাইজ করা উচিত। সেটা তো বলছে না, সেটা তো তাকে বলতে হবে এবং তাদেরও জানতে হবে। এত সারাদিন ফেসবুক ঘাটে, ইনস্টাগ্রাম ঘাটে, তো তাদেরও গুগল ঘেটে দেখা উচিত যে আমাকে প্রপারলি জিম কি করে করতে হবে। একদমই তাই। তো আমি জিমের কখনোই এগেনস্টে নই। আমি নিজেও এক সময় জিম করেছি, কিন্তু আমি নিজে জিম করে আমি নিজে দেখেছি যে যোগা করে আমি অনেক বেশি ফ্রি থাকছি। আমার বডির পেশিগুলো অনেক বেশি স্ট্রেচ থাকছে, অনেক বেশি ফ্রি থাকছি, অনেক হালকা থাকছে। কিন্তু জিম করে কিন্তু আমি হালকা থাকতে পারতাম না, আমার মধ্যে একটা আড়ষ্ট ভাব থাকতো, আজ এখানে পেন, কাল ওখানে পেন। কিন্তু যোগা করে পেন রিলিফ হয়, এবং যাদের পেন নেই তারা অনেক রিল্যাক্স থাকে। আর এই জিনিসটা এখনকার দিনের ছেলেমেয়েরা বুঝেছে বলে আগে সবাই ভাবতো যে একটা এজের পরে গিয়ে যোগাসন দরকার, অনেক ইয়ং ছেলে। আর এখন বিশেষ করে যেটা দেখা গেছে, মানে বয়সের থেকে ইয়াং ছেলে মেয়েদের সংখ্যাটা অনেক বেশি গিয়ে দাঁড়িয়েছে। অনেক বেশি, আমি তো সেটাই দেখছি। অনলাইনে প্রচুর ইয়ং ছেলে মেয়ে বাইরে যারা থাকে, আমাদের জার্মানিতে স্টুডেন্ট আছে, আমাদের এদিকে যদি আমরা ভারতেও বলি, হায়দ্রাবাদ থেকে, দিল্লি থেকে, ঝাড়খণ্ড থেকে, তো তারা সবাই ইয়ং, তারা কেউ বয়স্ক নয় কিন্তু। একদম। হ্যাঁ, এবং তারা বয়স্কদের উল্টে বলছে যে তাদের মা বাবা দাদুদেরকে বলছে যোগাসন করো বসে না থেকে।
কারণ এখন ইয়াং জেনারেশনের মধ্যে যোগাসনের ব্যাপারটা ভীষণ ভাবে এসেছে। কারণ জিম করছে যেই কারণে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেখানে হচ্ছে না খুব বেশি, বা প্রপার ট্রেনিংটা পাচ্ছে না, আর তাদের তো প্রচন্ড ইনজিওর্ড হচ্ছে। একদমই ব্যাক পেন, নি পেন প্রচন্ড। আর মহিলাদের তো গাইনোলজিক্যাল প্রবলেম বাড়ছে। এখন দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশনদের মধ্যে এই যোগাসনের ব্যাপারটায় প্রচন্ড নজর দিচ্ছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আর এখনকার লাইফস্টাইল যেটা গিয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ মহিলাদের একটা, এখন আগেকার দিনে যেটা বলতো যে একটা এজ হয়ে যাচ্ছে তো তোমার প্রেগন্যান্সিতে প্রবলেম, তো এখন ইয়াং মেয়েদের ক্ষেত্রেও প্রেগন্যান্সিতে প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিম আর যোগার মধ্যেও অনেকটা পার্থক্য আসছে। কারণ একটা ওয়েট তুলিয়ে জিমে এক্সারসাইজ করানোতে যে সমস্যাটা আছে, অনেক ইয়ং মেয়েদের গাইনোলজিক্যাল প্রচন্ড সমস্যা দেখা যাচ্ছে। কারণ তারা তাদের ওয়েট বুঝে তো তারা ওয়েটটা ক্যারি করছে না, তাদের কতটা ওয়েট তোলা উচিত কি আদৌ তোলা উচিত কিনা, তার ভেতরে কি সমস্যা আছে। কারণ আমরা যখন অ্যাডমিশন নিই আমাদের একটা মানে ফর্মের মতো থাকে যেখানে তাদের সম্পূর্ণ ডিটেলসটা লিখতে হয়, তাদের কি প্রবলেম কি নাই, তাদের কোন খাবারে অ্যালার্জি কিসে কি, পুরো একটা ডিটেলস। এবং অনেকে আমরা যদি একটু ক্রিটিক্যাল দেখি তাদেরকে আমরা একটা মানে তাদের কোনো ডাক্তারের হেলথ সার্টিফিকেট বা তাদের কোনো ডাক্তার প্রেসক্রিপশন বা নানান রকমের এগুলো এক্সরে রিপোর্ট এগুলো সব আমরা চাই। বা আমরা নিজের থেকে বলি যে আপনার মনে হয় ভিটামিন ডি এর পরীক্ষাটা করা উচিত, বা আপনার মনে হয় যে এই সময় আপনার থাইরয়েডের পরীক্ষাটা করা, প্লিজ ওটা করিয়ে আনুন। আমরা সেরকম ভাবে তাদের বলি, কারণ না জেনে এক্সারসাইজ যতটা ভালো যদি একটু গন্ডগোল হয় তাহলে ততটাই খারাপ। একদম। তো সেই জন্য জিম অবশ্যই করবেন, কেন করবেন না, বাইরের পেশিটাও তো দরকার, স্ট্রেংথটাও তো, শরীরের স্ট্রেংথটাও তো দরকার। কিন্তু আমার মনে হয় জিম করলেও আপনার কিন্তু তার সাথে সাথে যোগাটা করা উচিত। আপনি 3 দিন জিম 3 দিন যোগা এভাবেও করতে পারেন, কোনো ব্যাপার না। তাতে কি হবে, আপনার পেশিটাও হলো, আপনার বডি স্ট্রেংথটাও বাড়লো, শারীরিক গঠনটাও সুন্দর থাকলো, কিন্তু আপনার ওই শরীরের ভেতরের ইন্টারনাল যে প্রবলেমগুলো সেগুলো ঠিক হয়ে গেল। আর একটা মজার ব্যাপার হচ্ছে জিম করে ওয়েট তুলে কোমরের ব্যাক পেন, নি পেনও যেটা হবে সেটা যোগাতে মেকআপ হবে, সেটাই। মানে ওখান থেকে ডিসপুট হয়ে এসে এখানে ঠিক হবে। একদমই তাই। কারণ বেশিরভাগ মানুষেরই তো শোনা যাচ্ছে যে ওয়েট তুলে নি পেন, প্রচুর মানে ওয়েট তুলে ব্যাক পেন। একটা সময় মনে হবে না, 2-3 বছর ভালোভাবেই কাটবে, কিন্তু আফটার দ্যাট তখন থেকে শুরু হবে এই আমার কেন হাঁটুতে এরকম প্রবলেম হচ্ছে, আমার কেন কোমরে এই প্রবলেমটা হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। জিম অতিরিক্ত ওয়েটে নিঃশ্বাসের প্রবলেমও হয়, ব্রিদিং প্রবলেমও হয়। আমাদের আরিয়ান যোগা কেন্দ্রে জাম্পিং এক্সারসাইজ গুলো করানো হয়, হার্ড এক্সারসাইজ করানো হয়, কিন্তু টাইপ আলাদা করে ভাগ করে, যেরকম যদি হাঁটু ব্যথা হয় সে এটা করবেন, এটা করবেন না, যদি ব্যাক পেন হয় সে এটা করবেন, এটা করবেন না। তো এক্ষেত্রে তো জিম ট্রেনারদের এটা কখনোই তারা অত দেখা সম্ভব না, দেখেনও না। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েও আমি বলছি, আমি কাউকে দেখতে দেখিনি সেই। তো আমার মনে হয় যে এখন একটু কনসিয়াস হওয়া উচিত প্রত্যেকে, যে যা লাইফস্টাইল হয়েছে, খাবার দাবারেরও ব্যাপারটা, যেভাবে জাঙ্ক ফুড আমরা কনজিউম করছি, বা জাঙ্ক ফুড না খেলেও বাড়ির খাবারও অনেক সময় অনেক ব্যাড ক্যালোরিজ, ব্যাড ফ্যাট ঢুকে যাচ্ছে। তো আমার মনে হয় জিম করুক যাই করুক, অন্তত যোগাসনটাকে জীবনের একটা অঙ্গ বানিয়ে চলা উচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি আপনার কাছে। এই যে ধরুন মহিলাদের পিসিওডি সম্পর্কে বলা হলো, তো পিসিওডি পিসিওএস যে প্রবলেম, বা আস্তে আস্তে প্রবলেম বাড়তে থাকছে, তখন গিয়ে একটা প্রেগন্যান্সি প্রবলেম আসছে। তো মা হওয়ার স্বপ্ন বা মা ডাক, এটা তো এখন প্রত্যেকটা মেয়ের স্বপ্ন, বা বিশেষ করে একটা এজের পরে যখন এই সমস্যাটা এসে দাঁড়াচ্ছে, তো এক্ষেত্রে যোগাসনের কতটা উপকারিতা, বা এখন বেশিরভাগ ডাক্তাররা বলছে যোগাসন করুন, একদম। তো এক্ষেত্রে কোন কোন এক্সারসাইজ করতে বলবেন, বা যদি শর্টে যদি একটু কিছু বলেন। আমি 3-4 দিন আগেই একটা কল আমি পেলাম যে আমাদের রবীন্দ্রপথে বিরাটির একটা ব্রাঞ্চে যে একজন যোগাসন করতো, এই সমস্যা নিয়ে এসেছিল, তার ইনফার্টিলিটি প্রবলেম, কনসিভ হচ্ছে না। তো তার সুখবর এসছে এবং সে ফোন করে আমায় এবং তার যে ট্রেনার ছিলেন তাকে জানিয়েছে। তো
ব্যাপারটা হচ্ছে যে এই পিসিওডি পিসিওএস বলুন বা গাইনোলজিক্যাল ডিসঅর্ডার কিছু প্রবলেম দুটো কারণে হয়। একটা হচ্ছে জিনগত, কারণ তার মা বা তার পিসি বা কারো ছিল, মাসি বা কারো, আর নয়তো লাইফস্টাইল ডিজিজ। এগুলো একরকমের লাইফস্টাইল ডিজিজ, খাওয়া দাওয়া, দীর্ঘদিনের বিভিন্ন জাঙ্ক ফুড খাওয়া বা এক্সারসাইজ না করা, শুয়ে বসে কাটানো বা অতিরিক্ত কাজ করা, অতিরিক্ত স্ট্রেস নেওয়া, স্ট্রেস থেকে তো প্রচন্ড হয়। তো প্রথমত এগুলোকে কাটাতে হবে, তার জন্য প্রাণায়াম মেডিটেশন করতে হবে, তার জন্য খাবারটা যতটা সম্ভব একটু লিভিং ফুডস খেতে হবে, একটু স্যালাড, ফ্রুটস, হ্যাঁ এগুলো, আমিষটাকে একটু কমিয়ে একটু ভেজের দিকে যেতে হবে। আর কনসিয়াসফুলি একদম ভালোভাবে বেদিক যোগা করতে হবে, যেমন সূর্য নমস্কার, চন্দ্র নমস্কার, তারপরে বেশ কিছু এক্সারসাইজ যেমন মলাসন বা বৃক্ষাসন বা ভদ্রাসন, এগুলো করতে হবে। এবং খুব ভালোভাবে একটা খুব ভালো জায়গা যেখানে মেডিটেশনটা খুব ভালোভাবে করানো হয়, অবশ্যই করতে হবে। তবে গিয়ে পিসিওডি পিসিওএস এর ব্যাপারটা আমরা ঠিকঠাক করে ঠিক করতে পারবো। এখন প্রচুর 90% মেয়েদের এই সমস্যা, ইউট্রাসে টিউমার হওয়া, সিস্ট হওয়া, তো এগুলো তো এইভাবে তো হয়, একদিনে হয় না, এগুলো অনেক বছর ধরে হয়। তো এগুলোর থেকে আস্তে আস্তে এগুলো রিমুভ হবে, একবারে তো হবে না। এক্সারসাইজ তো কোনো ম্যাজিক নয় না না, হ্যাঁ। তো আমাদের একটু পেশেন্স রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে এবং করতে হবে। ধৈর্য, বিশ্বাস দুটো জিনিসই একসাথে এই এক্সারসাইজের ক্ষেত্রে দরকার। যদি নিজেকে সুস্থ হতে চায় যে কোনো মানুষ, তাহলে ধৈর্যটাও দরকার। একদম একদিনে আমি 3-4 সমস্যা তো একদিনে আসে। 4 দিন ধরে বার্গার খেলাম, একদিন স্যালাড খেয়ে আমি নিজেকে ভীষণ একটা মনে করছি জানতো দারুণ হেলদি খেয়ে নিলাম, আর মনে হয় আমার আবার পরের দিনকে আবার বার্গার খাওয়া শুরু হলো। এরকম ভাবে হয় না। সমস্যা যখন একদিনে আসেনি তখন তার ফলটাও একদিনে পাওয়া যায় না, অন্তত কিছুটা সময় দিতেই হবে। আচ্ছা, এই যেমন ধরুন মহিলাদের পিসিওডি পিসিওএস এর ব্যাপারটা নিয়ে আলোচনা হলো বা গাইনোর সমস্যা নিয়ে আলোচনা হলো, ঠিক তেমনই যদি বলি এখন যেটা বিশেষ করে যেটা হচ্ছে যে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে, তার জন্য যেরকম সমস্যা হচ্ছে তার সাথে সাথে সুগারের একটা পেশেন্ট আসছে। তো এই যোগাসনের ক্ষেত্রে এই কোলেস্টেরল বলুন, সুগার বলুন, হাই প্রেশার বলুন, এটা কতটা কি কার্যকরী আছে? আমি একটা কথা বলি এই ক্ষেত্রে, সবচেয়ে ভালো মানে সবচেয়ে আগে আপনি ব্যায়াম করুন, যাই করুন, আগে নিজের খাবার দাবার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল ইন দা সেন্স আমি একেবারেই খাবার খাওয়া ছেড়ে দিলাম সেটাও না, বা আমি একটু ভালো থাকলে আবার খাওয়া বেশি শুরু করছি সেরকমও না। আমাদের খাবারে ফাইবারের মাত্রা বাড়াতে হবে, মাল্টিগ্রেনস এর, যে নর্মাল ময়দা আটা ছেড়ে মাল্টিগ্রেনস-এর রুটি খেতে হবে। আমাদের টাইমিংটা ঠিক রাখতে হবে। ব্রেকফাস্টের টাইমে খাওয়া উচিত, লাঞ্চ, তাহলে ব্রেকফাস্টকে লাঞ্চ বলা হতো, লাঞ্চকে ডিনার বলা হতো, তা তো বলা হয় না। তো ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্টের মতোই করা উচিত, লাঞ্চ করা উচিত, ডিনার একেবারেই হালকা করা উচিত এবং তাড়াতাড়ি করা উচিত। তো এই টাইমিং গ্যাপটা আমরা মাঝে মধ্যে, আমি জানি না এটা কতটা সত্য অসত্য, আমি যতটা দূর দেখেছি বা আমার নিজের অভিজ্ঞতাতেই বলছি যে মাঝে মধ্যে অল্প অল্প খাওয়া, এটার কোনো সেন্স হয় না আমার মনে হয়। আমাদের সারাদিনে 2টো বড় মিল আর একটা একদম ছোট মিল, এটাই যথেষ্ট। সারাদিনের কিচ্ছু খেতে হয় না। কারোর যদি একটু চা খাওয়ার অভ্যাস থাকে তো উইদাউট সুগার সে একটুখানি লাল চা খেতে পারে বা ব্ল্যাক কফি খেতে পারে বা গ্রিন টি খেতে পারে বা এরকম কিছু করতে পারে। তাছাড়া আর কোনো রকম খাবার সংস্পর্শ হওয়া যায়। 8 ঘন্টার গ্যাপ দেওয়া উচিত একটা খাবার। সেটা পরিপাকেরও তো দরকার আছে, একটা টাইম দিতে হবে। আমরা প্রত্যেকটা খাবারের এক এক রকমের সিস্টেম থাকে। আমরা যদি বেশিরভাগ জল জাতীয় খাবার খাই, যেমন শসা বা ফল যেগুলো হয়, জলজ ফল যেগুলো বেশিরভাগ, সেগুলো আমরা 2 থেকে 2.5 ঘন্টা আমাদের পেটে থাকে, তারপরে বের হয়। আমরা রুটি খেলে সেটা 4 থেকে 5-6 ঘন্টা থাকে। আমরা তার মধ্যে যদি আবার একটা খাবার খাই তো সেটা তো আমাদের পরিপাক যন্ত্রের মাধ্যমে মানে রয়ে যাচ্ছে, সেটা তো পরিষ্কার হচ্ছে না। তো এই মেনটেন গুলো করা উচিত। এবং এক্সারসাইজের মধ্যে ওয়াকিং, জগিং, যারা জগিং করতে পারবে, যাদের হাঁটুর সমস্যা নেই, ফ্রি হ্যান্ড, হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ, যাদের সুগার বা কোলেস্ট্রলটা রয়েছে, একটু হাই মানে একটু বড় বড় স্টেপ ফেলে একটু হাঁটা বা একটু ট্রায়াঙ্গেল করা বা একটু টুইস্টিং করা, বা একটু যাদের হাঁটুতে প্রবলেম নেই স্কোয়াট করা এবং ডিপ ব্রিদিং ব্রিদ আউট করা।
এবং কিন্তু তাদের মধ্যে আবার যাদের একটু বেশি হাই প্রেশার রয়েছে তারা আবার এগুলো করতে পারবেন না, তাদের হালকা করে করতে হবে। তো এগুলো আমরা আমাদের সেন্টারে আসলে তাদের মতো করে আমরা বলে দিই। তার জন্য মানে তারা দেখুন ঘরেও এক্সারসাইজ হয়, ঘরেও করতে পারে, ইউটিউব দেখে এক্সারসাইজ করতে পারে, কিন্তু আপনি নিজে বলুন তো ইউটিউবে তো পুরো এক্সারসাইজটা দেখাচ্ছে, কিন্তু তার মাঝখানে কি তারা একবারও বলছে যে জোরে জোরে যে এটা হাই প্রেশার এটা করবেন? আপনাকে তো তারা দেখতে পাচ্ছে না, তারা তাদের মতো এক্সারসাইজ করিয়ে দিচ্ছে। আপনার কোনটা করা উচিত কোনটা করা উচিত না আপনারা বুঝতে পারছেন না। প্রত্যেকটা জিনিসের একটা গুরুর দরকার, একটা টিচারের দরকার, একটা ট্রেনারের দরকার। সে আপনার থেকে কম বয়সী হতে পারে, বেশি বয়সী হতে পারে, কিন্তু গুরু তো আপনার থেকে বেশি জানবে, সে তো শিখে এসছে। একদম। তাই অবশ্যই ভালো প্রশিক্ষক, ভালো সেন্টারে গিয়েই করা উচিত। যে যোগাসন যতটা কার্যকরী ততটা একটা ছোট্ট ভুল স্টেপেও কিন্তু সমস্যা আসতে পারে। আপনি কপালভাতি, আপনার খুব বেশি হাই প্রেশার রয়েছে, আপনি ভ্রস্তিকা বা আপনি কপালভাতি খুব তাড়াতাড়ি করলেন, আপনি এমনি খুব বেশি হাইতে চলে যাবেন, একদম উপরে চলে যাবেন খুব তাড়াতাড়ি। তাদের খুব আস্তে কপালভাতি করা উচিত, তাদের 15-20টা করে সেট করে করে অল্প 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 করে করা উচিত, তাদের ভ্রস্তিকা করা উচিত নয়। মানুষের ধারণা যেটা, হ্যাঁ, তাদের অন্য প্রাণায়াম করা উচিত। তাদের হয়তো সে এমন কিছু করছে যাতে আরো বেশি প্রেশার হাই হয়ে পড়ছে। মানুষের ধারণা যে এখন তো ফোন খুললেই সমস্ত এক্সারসাইজ দেখতে পাচ্ছি, তাহলে বেকার কেন আমি টাইম নষ্ট করে একটা ক্লাসে যাব, দুটো টাকা খরচা করব। আবার এরকম আছে মানে কি বলবো, আর 1 মাস 2 মাস 3 মাস ধরুন শিখে নিল, তা আমি তো শিখেই গেলাম, বাড়িতে গেলাম, কিন্তু আজ 6 মাস পরে তার কিন্তু ভিটামিন ডি বা বি কমপ্লেক্সের প্রবলেম হতে পারে। তার কিন্তু হঠাৎ প্রেশার ছিল না, কিন্তু কোনো কারণে প্রেশার বাড়তে পারে, এখনো সেই ব্যায়ামগুলোই সে করে যাচ্ছে, একইভাবে করে যাচ্ছে। আমাদের তো তার শরীর অনুযায়ী ব্যায়ামটা করাই আমরা, কিন্তু সে তো বাড়িতে সেটা বুঝতে পারবে না। আমাদের যেরকম দিনের সূর্য রাতের চাঁদ, ঠিক তেমন ভাবেই তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রত্যেক দিনে দিনে শরীরের গঠনের কিছু চেঞ্জ তো হচ্ছে। অবশ্যই অবশ্যই প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হচ্ছে। যার এই মাসে হাই প্রেশার ছিল না, তার পরের মাসে গিয়ে একটু হাই প্রেশার ধরা পড়বে, হতেই পারে। সুতরাং তাকে এখানে সেন্টারে আসলে সেইভাবে এক্সারসাইজ করানো হবে। একদিন শরীরটা একটু খারাপ লাগতে পারে, সেও একইভাবে বাড়িতে একই এনার্জিতে ব্যায়াম করলে তো শরীর তো আরো খারাপ লাগবে। একদমই তাই। আর এক্ষেত্রে আমি এত বছর ধরে আরিয়ান যোগা কেন্দ্রের সাথে জড়িত আছি। এই যেমন উনি কিছুক্ষণ আগে বললেন যে খাওয়ারের একটা ব্যাপার, খাওয়ারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আমি এত বছরের অভিজ্ঞতায় আমি জানি যে যখন আমাদের এখানে কোনো স্টুডেন্ট নিউ অ্যাডমিশন নেওয়া হয়, সেখানে তার প্রবলেম অনুযায়ী সে কোন কোন মেডিসিন চালাচ্ছে বর্তমান, তার কি কি প্রবলেম আছে, তার সমস্ত কিছু ডিটেলস নিয়ে ডায়েটিশিয়ানকে দিয়ে ডায়েট চার্ট করিয়ে তার খাওয়ার লিস্ট দেওয়া হয়, তারপর তাকে কিন্তু যোগাসন প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যাঁ, দুদিক থেকেই আমাদের তৈরি হতে হবে। আমরা যুদ্ধে গেলে আমাদের কিন্তু সবসময় ফ্রন্টে গিয়ে যুদ্ধ করলে হবে না, আমাদের কিছু সৈনিক পেছনেও পাঠাতে হবে, কিছু সৈনিক ফ্রন্টে থাকবে। খাবার এবং এক্সারসাইজ দুটোকে মিলকরণ করে করতে হবে। এবং যারা খুব বেশি ফিট তাদের করতে হবে না, তারা নর্মাল জীবনযাপন করছে, করুক, কিন্তু ব্যায়ামটা করুক। কিন্তু যাদের দরকার তাদের খাবারটাও কিন্তু মেনটেন করতে হবে। একদমই তাই, কারণ দুটো জিনিসই তো একসাথে জড়িত। তো আজকে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে একদম এসে পৌঁছেছি। তো আজকে এই আর একটা ছোট্ট জিনিস আমি জানতে চাইছি যে আমাদের এই আরিয়ান যোগা কেন্দ্র এই আমাদের কলকাতার মধ্যে যে কটা যোগাসন সেন্টার আছে তার থেকে কতটা আলাদা, বা আরিয়ান যোগা কেন্দ্রে কি কি এক্সারসাইজ করানো হয়। মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যতগুলো পরপর এক্সারসাইজ করানো হয়, যদি ছোট্ট সংক্ষেপের মধ্যে বলুন যে কি কি টাইপের এক্সারসাইজ করানো হয়। দেখুন, আরিয়ান যোগা কেন্দ্র 2016 সাল থেকে নিজেদের কর্মকাণ্ড করে যাচ্ছে, যেখানে এখন 850-র উপর স্টুডেন্ট এবং 20টার মতো অফলাইন ব্রাঞ্চেস এবং অনলাইন ক্লাস তো হয়। এবং আরিয়ান যোগা কেন্দ্রে শুধুমাত্র নর্মাল বেদিক যোগা বা প্রাণায়াম মেডিটেশন তো করানো হয়, তার সাথে সাথে পাওয়ার যোগা, তাবাটা, অ্যারোবিক্স, কার্ডিও, জুম্বা, এবং আমরা নতুন ফেস এবং হেয়ার যোগাও শুরু করেছি আলাদাভাবে। এবং তার সাথে সাথে কুণ্ডলিনী যোগা, তার সাথে সাথে ইন যোগা, মানে আমরা আরো চেষ্টা করছি এটাকে আরো বেশি মডার্নাইজ করা, যাতে প্রত্যেকজন মানুষ যোগাসন শেখার সাথে সাথে বোর না ফিল করে, যোগাসনটাকে ভালোবাসে এবং এটাকে একটা এন্টারটেইনমেন্ট হিসাবেই নেয়।
তাতে কি হবে, শরীর সুস্থ আরো বেশি তাড়াতাড়ি হবে। একদমই। এবং আমরা পরবর্তীকালে আরো আমাদের ব্রাঞ্চেস বিভিন্ন জায়গায় করার চেষ্টা করছি, অনলাইনটাকে আরো ভালোভাবে এলাবোরেট করার চেষ্টা করছি। এবং আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক, আমাদের গুগলে 350 উপর রেটিং এবং ফুল 5 স্টার রেটিং। তো এবং আমাদের সাথে 17 জন ওয়েল এডুকেটেড, ওয়েল সার্টিফাইড এবং ওয়েল এক্সপেরিয়েন্স ট্রেনার রয়েছেন। তাদের মধ্যে স্পেশালি বাচ্চাদের জন্য একটা আলাদা আমাদের ক্লাস হয়, বাচ্চাদের ট্রেনারও আলাদা, এবং আমাদের সাথে সাইকোলজিস্টরাও যুক্ত রয়েছেন, 2-1 ডক্টরও যুক্ত রয়েছেন। এবং আমরা অনলাইন যে ক্লাসগুলো করে, অনলাইনে ট্রেনারও আলাদা, যারা অনলাইনটাকে খুব স্পেশালি প্রফেশনালি করান। তো আমার মনে হয় যে যোগাসনটাকে আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষের উপকারে কাজে লাগে, আগে ঘরে ঘরে পৌঁছানো যেতে পারে, যাতে প্রতিটা মানুষ একটা সময় গিয়ে সুস্থতা লাভ করতে পারে। তো আপনার নেক্সট পদক্ষেপ 2026-এর যদি এক কথায় বলতে পারেন যে কি নতুন কি দিতে চলেছেন? আমাদের পদক্ষেপ বলতে আমরা এরকম ভাবে আমাদের ব্রাঞ্চেসটাকে বাড়াতে চাই। আমাদের পদক্ষেপের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আমরা ফেস যোগাটাকে আরো ভালো করে অনলাইন হিসাবে, যেমন ফেস যোগাটা যেমন মানুষের শরীরটাকে সুন্দর রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে যেমন যোগার দরকার, ফেস যোগাটা আমাদের মুখমণ্ডলটাকে এবং চুল হেয়ার গ্রোথ হিসাবে, বা ফেস গ্লোয়িং, বা মাইগ্রেন, সাইনাসের সমস্যা, ইনসোমেনিয়ার সমস্যা, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলোর সমস্যা, এটাকে আরেকটু ভালো করে আরো এগোতে চাই। এবং আমাদের নতুন একটা সেগমেন্ট রয়েছে যেটা হচ্ছে ট্রাভেলিং যোগা, যেটা আমরা আগের বছর থেকে অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের অলরেডি 4টে মতো ট্রাভেলিং যোগা হয়ে গেছে। সেই ট্রাভেলিং যোগাতে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে খোলা আকাশে যাই, সেটা কোনো রিসর্টে হতে পারে, সেটা কোনো 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 প্রকৃতির মাঝেই আমরা যাওয়ার চেষ্টা করি, একটু খোলা ভাবে এক্সারসাইজ গুলো করি, যেখানে আমাদের অ্যাকোয়া জুম্বা, যেখানে আমাদের যোগা, পাওয়ার যোগা এগুলো হয়। আমরা প্রতিদিনের ব্যস্ততা রুটিন এর মধ্যে থেকে 4 দেওয়ালের বাইরে বেরিয়ে একটু আনন্দ, অনেক বেশি ভালোবাসা, তার সাথে অনেক বেশি ব্রিদিং। আমি বারবার আগেও বললাম, এখনো বলছি, ব্রিথ ইন ব্রিথ আউট, এটাই হচ্ছে প্রধান অস্ত্র আমাদের সুস্থ থাকার। তো সেটা যাতে খোলা আকাশে হতে পারে, তো এটাও করছি। প্লাস আমরা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট মানে কোনো ওয়েট নয়, ইনস্ট্রুমেন্ট মানে কিছু ল্যাডার বা এগুলো দিয়ে কার্ডিও করানো হয়। তো আপনারা জয়েন করলে আপনারা বুঝতে পারবেন যে আরিয়ান যোগা কেন্দ্র শুধুমাত্র একটা যোগা প্রসেস নয়, এটা একটা মানে মানুষকে একটা নতুন ভাবে বাঁচার, একটা সুস্থভাবে বাঁচার একটা ইঙ্গিত দেয়, ও সুস্থভাবে বাঁচার জন্য সাহায্য করে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের এই আলোচনা এই পর্যন্ত থাকলো। আবার পরবর্তী সময়ে আবার এরকমই কিছু আলোচনা নিয়ে আমরা আবার একদিন বসবো। তো আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আমাদের পাশে ছিলেন, এইভাবেই পাশে থাকবেন। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আরিয়ান যোগা কেন্দ্রের সাথে থাকবেন। এইভাবেই সবসময় আরিয়ান যোগা কেন্দ্রের পাশে থাকবেন। নমস্কার।